কেননা মৌলানা ভাসানী 3 নভেম্বর 1968 সালে ঢাকায় যে সমাবেশ করে এই নতুন আন্দোলনের সূচনা করলেন, আইয়ুব শাহীর পতনের ডাক দিলেন, সেই আন্দোলনই ধারাবাহিকভাবে একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। এবং 6 ডিসেম্বর তিনি গভর্নর হাউস ঘেরাও করেছিলেন। তারপরে যে হরতাল ডাকা হয়েছিল, তখন থেকেই হত্যাকাণ্ড শুরু হয়েছে এবং 25শে মার্চ 1969 সাল আইয়ুব খানের পতন পর্যন্ত, পদত্যাগ পর্যন্ত বহু মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের অনেকের নাম লিখিত আছে, অনেক নাম না জানা মানুষ নিহত হয়েছেন। 24শে জানুয়ারি নিহত হয়েছেন মতিউর রহমান মল্লিক, নবম শ্রেণীর ছাত্র, নবকুমার ইনস্টিটিউটের সেক্রেটারিয়েটের সামনে। রুস্তম আলী একজন শ্রমিক নিহত হয়েছেন চট্টগ্রামে আলমগীর মনসুর, ময়মনসিংহে আলমগীর মনসুর এবং চট্টগ্রামের শ্রমিক হাসানুজ্জামান এবং জানু মিয়া। আপনারা শুনেছেন যে এর আগেই 20শে জানুয়ারি ছাত্রদের সংগ্রামে গুলি করে আসাদুজ্জামান, যিনি একজন প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন সেই সময়, আবার একই সাথে মৌলানা ভাসানীর ডাকে যিনি কৃষকের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। 29শে ডিসেম্বর মৌলানা ভাসানীর ডাকে সারা দেশব্যাপী যে হাট হরতাল হয়েছিল নরসিংদীর হাতিরদিয়াতে, সেই হাট হরতালে পুলিশ গুলি চালিয়েছে এবং সেখানে 4 জন কৃষক নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। সেই খবর দিতে তিনি ঢাকায় সাইকেল যোগে এসেছিলেন এবং তারপরে এইখানে ছাত্রদের যে আন্দোলন সংগঠিত হতে শুরু করলো 4 জানুয়ারি থেকে, তার সাথে তিনি থেকেছেন এবং 20শে জানুয়ারি মিছিলে যুক্ত হয়ে শহীদ হয়েছেন। বাস্তবত আসাদের রক্ত বেয়ে, এই 24শে জানুয়ারি শহীদদের রক্ত বেয়ে কিংবা সার্জেন্ট জহুরুল হক, ডক্টর জোহাদের মতো মানুষদের রক্ত বেয়ে যে সংগ্রাম বিজয়ী হয়েছিল, সেটাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে। 69 সালের অভ্যুত্থানী জনমানুষের মধ্যে পাকিস্তান রাষ্ট্রকে নাই করে দিয়েছিল এবং সেটা বাস্তব রূপ দিতে আরেকটা যুদ্ধের জায়গায় আমাদের যেতে হয়েছে। মানুষ যে এগিয়ে যায় সংগ্রামের দিক থেকে, সেটা আমরা দেখেছি। মানুষ 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্রমাগত এগিয়ে গেছে। রাজনৈতিক নেতৃত্ব সবসময় সেই তাল রক্ষা করতে পেরেছেন কিনা, সেটা ইতিহাসে একটা বড় প্রশ্ন আছে। আজকের সময়ও মানুষ এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক সংগঠনগুলো সেই নেতৃত্ব এবং সেই আন্দোলনকে সংগঠিত করতে পারছে কিনা, সেইটা বড় প্রশ্ন আকারে আমাদের সামনে এখন হাজির। আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন, বর্তমানে একটি সরকার ক্ষমতায় আছে যারা একটা একদলীয় শাসনই কায়েম করেছে। আইয়ুব খানের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান সেই লড়াইয়ের একজন অগ্রগামী নেতৃত্ব ছিলেন। ওই লড়াই করতে করতেই তিনি এই দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের পথ 60-এর দশকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা এখন তার অনুসারী নন। শেখ হাসিনা এখন বরং আইয়ুব খানের অনুসারী এবং সেটা খুব পরিষ্কার ভাবেই দেখা যায়। আইয়ুব খান তার এই স্বৈর শাসনের মধ্য দিয়ে যেভাবে একটা লুটপাট তন্ত্র, একটা গোষ্ঠীর ধন সম্পদ আহরণের স্বার্থ দেখেছেন, বিদেশিদের দালালি করেছেন, যেভাবে একচেটিয়া ক্ষমতা এবং সম্পদের অধিকারীদের স্বার্থ রক্ষা করেছেন, আজকে শেখ হাসিনা কতিপয় এই ক্ষমতা ব্যবহারকারী কতিপয় লোক যারা ব্যাংক লোপাট করছে, একাই 9টি ব্যাংক 7টি ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে, যারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা চুরি করে এই দেশ থেকে পাচার করছে, তাদের প্রতিনিধিত্বকারী হয়েছে। শেখ হাসিনা তিনি বিস্ময় প্রকাশ করেছেন এবং এটাও বলেছেন যে নির্বাচনের পরপরই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এটা অস্বাভাবিক। ক্ষমতায় আছেন উনি,
সমস্ত কিছুর উপর তার নিয়ন্ত্রণ, আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার অস্বাভাবিকতা নিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন অন্যের দিকে। পরিষ্কার করেই বোঝা যায় যেটা বিরোধী দলের দিকে, বিরোধী দল ষড়যন্ত্র করে দাম বাড়িয়ে দিচ্ছে। এই যে নিজেরা লুটপাট করে সিন্ডিকেটের একটা সরকার হয়ে কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া, এইটা হচ্ছে স্বৈর শাসনের বৈশিষ্ট্য, যেটা 60-এর দশকেও দেখা গেছে, কিন্তু এখন যেভাবে দেখা যাচ্ছে হয়তো 60-এর দশক এখন তাদের কাছে লজ্জা পাবে।